আজকের পর্বে নবম শ্রেণীর পাঠ্য জীবনানন্দ দাশের লেখা আকাশে সাতটি তারা কবিতাটির দেখো কিছু প্রশ্ন উত্তর সহ আলোচনা করব। আজকে মূলত 5টি প্রশ্ন তোমাদের দিয়েছি, তবে আরও বেশ কিছু প্রশ্ন এতে দেব পরের অংশে। কিন্তু আজকে উত্তরের বিষয়বস্তুটা মূলত প্রথম স্তবকের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। যা প্রশ্ন দেওয়া হয়েছে সবেরই উত্তর কিন্তু প্রথম স্তবকের মধ্যে রয়েছে। দেখো, প্রথম স্তবকে মূলত সন্ধ্যের প্রকৃতিকে কবি কিভাবে অনুভব করেছেন তার বর্ণনা রয়েছে, এবং দ্বিতীয় স্তবকে আমরা দেখব সেই সন্ধ্যার প্রকৃতিতেই কবি ঘাসের ওপরে যখন বসে রয়েছেন, যখন আকাশে 7টি তারা ফুটে উঠেছে, তখন কবির মানস প্রেক্ষাপটের মধ্যেই জেগে উঠেছে বাংলার সন্ধ্যের প্রকৃতি ছাড়াও অন্যান্য যে চিত্রগুলি রয়েছে, পথ ঘাট মাঠ পুকুর, যা নিয়ে সমস্ত বাংলার প্রকৃতি প্রাণবন্ত হয়ে ওঠে সেই দিকগুলি। তাহলে প্রথম স্তবকের মধ্যে আজকে যে 5টি প্রশ্ন দেওয়া হয়েছে তার মধ্যে প্রথম প্রশ্নটি দেখো। আকাশে 7টি তারা যখন উঠেছে ফুটে, তখন কবি কোথায় বসে থাকেন? কবির চোখে সন্ধ্যার প্রকৃতি তখন কিভাবে ধরা পড়ে? এরপরে তোমরা 2-এর প্রশ্ন নয়, একটু লক্ষ্য করো 4-এর প্রশ্নটি। কেশবতী কন্যা যেন এসেছে আকাশে। কবিতায় কেশবতী কন্যার কথা কোন প্রসঙ্গে এসেছে? কেশবতী কন্যার উপস্থিতি কবিতায় কিভাবে ব্যক্ত হয়েছে? 5 নম্বর প্রশ্নটি দেখো। পৃথিবীর কোনো পথ এ কন্যারে দেখেনি কো। কোন কন্যার কথা বলা হয়েছে? কবিতায় তার উপস্থিতি কিভাবে ব্যক্ত হয়েছে? তাহলে দেখো, তোমরা দেখতে পাচ্ছ যে 5 নম্বর আর 4 নম্বর প্রশ্নের যে দ্বিতীয় অংশ, তার উত্তর একেবারে একই, মানে প্রশ্ন দুটো একেবারে একই। কিভাবে সন্ধ্যার প্রকৃতি কবির দৃষ্টিতে ধরা পড়েছে, বা যেটা বলা হয়েছে যে কেশবতী কন্যার ক্ষেত্রে যে কেশবতী কন্যা উপস্থিতি কবিতায় কিভাবে ব্যক্ত হয়েছে। অর্থাৎ কেশবতী কন্যার উপস্থিতি মানেই তোমার সন্ধ্যার বর্ণনাটা তোমাদের তুলে ধরতে হবে। তাহলে আজকের 5টি প্রশ্নের মধ্যে 1 নম্বর, 4 নম্বর আর 5 নম্বর, এই 3টি প্রশ্নের উত্তর কিন্তু একেবারে একই। 1 নম্বর প্রশ্নটা আরেকবার ভালো করে দেখো। দেয়া হয়েছে যে কবি কোথায় বসে থাকেন এবং কবির চোখে সন্ধ্যার প্রকৃতি কিভাবে ধরা পড়েছে। তাহলে সন্ধ্যাকেই তো মূলত কবি কেশবতী কন্যার আলাইত কেশপাশের সঙ্গে তুলনা করেছেন। তা সেখানে আমরা দেখতে পাবো যে কিভাবে সন্ধ্যার একটা পূর্ণাঙ্গ চিত্র কবির মানস প্রেক্ষাপটে ফুটে উঠছে তার বর্ণনা প্রথম স্তবকে রয়েছে, এবং এই 3টি প্রশ্নের উত্তরের মধ্যে কিন্তু এই অংশটাই আসবে। তাহলে আমরা এই উত্তরটাকে কিভাবে বলবো না, 1-এর দাগে প্রশ্নে যে প্রথম অংশটা ছিল সেখানে বলা হয়েছে যে কবি কোথায় বসে থাকেন। না, আমরা বলবো যে জীবনানন্দ দাশের লেখা রূপসী বাংলা কাব্যগ্রন্থের অন্তর্গত 7 সংখ্যক কবিতা আকাশে 7টি তারা পাঠ্য অংশটিতে আমরা দেখি কবি এই বাংলার পরিবেশ প্রকৃতিতে ঘাসের ওপর বসে থাকেন যখন আকাশে 7টি তারা ফুটে ওঠে। তাহলে এরপর ধীরে ধীরে কবির দৃষ্টিতে সেই সন্ধ্যার নির্জন বা নিরিবিলি পরিবেশের প্রেক্ষাপটে কিভাবে সন্ধ্যার প্রকৃতি ধরা পড়েছে তা আমরা কবিতায় খুব সুন্দরভাবে চিত্রিত হতে দেখি। কবি মনে করেছেন যে কামরাঙা, পরিপক্ক কামরাঙা যেমন রক্তিম হয়ে ওঠে, পশ্চিম দিগন্তের আকাশও যেন সেরকমই রক্তিম বর্ণ ধারণ করেছে। পরবর্তী আবার মনে হচ্ছে কবির যে মৃত মনিয়া পাখির যেমন শরীর রঙিন হয়ে ওঠে, ঠিক তেমনি পশ্চিম দিগন্তের আকাশও রঙিন হয়ে উঠেছে, এবং ধীরে ধীরে তা গঙ্গা সাগরের ঢেউয়ে নিমজ্জিত হচ্ছে। স্বাভাবিকভাবে যে প্রাকৃতিক চিত্রটি সেটি কিন্তু এখানে একটা অন্য মাত্রা লাভ করেছে কবির দৃষ্টিভঙ্গিতে, বা কবির মানস প্রেক্ষাপটে এভাবেই সন্ধ্যার প্রকৃতিটা ফুটে উঠেছে। এরপরে কবি কি বলছেন না, কবির মনে হচ্ছে যে ধীরে ধীরে আকাশের বুক থেকে নেমে আসছে শান্ত অনুগত নীল সন্ধ্যা। অর্থাৎ মানে সন্ধ্যের সময়ের যে বাংলার পরিবেশ প্রকৃতির বুকে যে সন্ধ্যা, সেটা এখনো পর্যন্ত আমরা দেখি তার মধ্যে একটা
যে নিরিবিলি শান্ত, সমস্ত রকম ব্যস্ততার অবসান, সব কিছু নিয়ে যেন সেই সন্ধ্যাটা সত্যি খুবই শান্ত অনুগত, কবির ভাষায় শান্ত অনুগত হয়ে ওঠে। এবং কবির দৃষ্টিতে সেই সন্ধ্যার যে বর্ণ সেটা নীল বলে ধরা পড়েছে। আর এই শান্ত অনুগত নীল সন্ধ্যা যেন কবি পর্যবেক্ষণ করছেন বা তার কবিতার পঞ্চ ইন্দ্রিয় দিয়ে অনুভব করছেন যে ধীরে ধীরে সেই সন্ধ্যাটা বিস্তার লাভ করছে আকাশের বক্ষ থেকে সমগ্র বাংলার পরিবেশ প্রকৃতির মধ্যে। এবার কবির মানস প্রেক্ষাপটে জেগে ওঠে এক কেশবতী কন্যার এলাইত কেশপাশের কথা। সেই শান্ত অনুগত নীল সন্ধ্যাকেই কবি এখানে কেশবতী কন্যার এলাইত কেশপাশের সঙ্গে তুলনা করেছেন। আর এই প্রসঙ্গেই এখানে কেশবতী কন্যার উপস্থাপনা কবিতায়। তাহলে আমার 4 নম্বর প্রশ্নে কিন্তু এই অংশটা ছিল। উত্তর বলতে বলতে কিন্তু এই অংশগুলো এসে যাচ্ছে। এরপরে আমরা কি বলবো না, কবি নিজের পঞ্চ ইন্দ্রিয় দিয়ে যেভাবে এই প্রকৃতিকে অনুভব করছেন, তখনই কবির মনে হচ্ছে যে কবির চোখের ওপর মুখের ওপর এসে সেই সন্ধ্যার স্পর্শ অনুভূত হচ্ছে। এবং কবি তখনই মনে করছেন যে সেই কেশবতী কন্যার চুলের স্পর্শ যেন তার চোখে মুখে অনুভূত হচ্ছে। কবির এই অনুভূতিটা শুধু তার নিজের মধ্যেই সীমাবদ্ধ যে থাকলো তা নয়, কবি এটাও অনুভব করছেন যে কবির মতো যেন এই বাংলার পরিবেশ প্রকৃতিও সেই কেশবতী কন্যার কেশে স্পর্শ বা চুমা অনুভব করছে। যেটা কবি স্বাভাবিকভাবেই, যেটা আমাদের দৃষ্টিতে ধরা পড়ে যে সন্ধ্যা সমগ্র প্রকৃতির মধ্যে যখন বিস্তার লাভ করছে, তখন এই বাংলার বুকের যে বড় বড় গাছগুলি রয়েছে, জাম, কাঁঠাল, হিজল, তাদেরকেও স্পর্শ করছে সন্ধ্যা। অর্থাৎ কেশবতী কন্যার চুলের চুমা অর্থাৎ চুলের স্পর্শ সেখানেও অনুভূত হচ্ছে। আসলে কবির এই সন্ধ্যার প্রকৃতির অনুভূতিটা মনের মধ্যে এত প্রগাঢ় হয়েছে, কবি মনে করছেন যে সমগ্র পরিবেশ প্রকৃতিও যেন সেই সন্ধ্যাকে এভাবে অনুভব করছে। এরপর কবি মনে করছেন যে শুধুমাত্র সেই সন্ধ্যার বিস্তার নয়, অন্ধকারের বিস্তার নয়, এবার দৃষ্টি অতিক্রম করে কবির এক স্নিগ্ধ ঘ্রাণ অনুভূত হলো সেই সন্ধ্যার পরিবেশ প্রকৃতির মধ্যে। কবি সেই স্নিগ্ধ ঘ্রাণকে মনে করেছেন যে কেশবতী কন্যার এলাইত কেশপাশের এক সুগন্ধ বলে। তাহলে এভাবেই আমরা কবিতার মধ্যে কেশবতী কন্যার যে উপস্থাপনা সেটা লক্ষ্য করি। সন্ধ্যার পরিবেশ প্রকৃতিকে ফুটিয়ে তুলতে গিয়েই কেশবতী কন্যার উপস্থাপনা এভাবেই কবিতার মধ্যে চিত্রিত হয়েছে। আর এভাবেই কবির দৃষ্টিতে সেই সন্ধ্যার প্রকৃতি ফুটে উঠেছে। তাহলে এটা গেল মূলত এই 3টে, 1 নম্বর, 4 নম্বর আর 5 নম্বর প্রশ্নের উত্তর। এরপরে দেখো যে তোমাদের মনে হতে পারে তাহলে দ্বিতীয় স্তবকটাও তো যে বিষয়টা, ওখানে যে চিত্রটা কবির মনের প্রেক্ষাপটে ফুটে উঠছে সেটাও তো সন্ধ্যার প্রকৃতিতে। হ্যাঁ, সেটা সন্ধ্যার প্রকৃতিতে ঘাসের ওপর বসে আকাশে 7টি তারা যখন ফুটেছে তখন কবির মানস প্রেক্ষাপটে এটা জেগে উঠছে ঠিকই, কিন্তু এটা সন্ধ্যার প্রকৃতি নয়। সন্ধ্যার সময় কবির মনের মধ্যে এই প্রেক্ষাপটটা জেগে উঠছে, কিন্তু এই প্রেক্ষাপটটা মূলত বাংলার পথ, ঘাট, পুকুর, গাছ গাছড়া এই সমস্ত কিছু নিয়ে। তাহলে সন্ধ্যার বর্ণনাটা মূলত রয়েছে প্রথম স্তবকের মধ্যে। আচ্ছা, এবারে দেখো তোমরা আজকে 2 নম্বর প্রশ্ন কি দেওয়া হয়েছে। আমি এই ঘাসে বসে থাকি, কে ঘাসের উপরে বসে কি অনুভব করেন? তাহলে এই প্রশ্নটা কিন্তু 3 নম্বর দেওয়া হয়েছে। দেখো, এর অন্যান্য প্রশ্নতেও আমি 3/5 দিয়ে রেখেছি, এখানে অতি অবশ্যই 3/5 তোমরা এটা লিখে রাখতে পারো, কেননা এই প্রশ্নটার নাম্বার অনুযায়ী আমরা এর বিষয়বস্তুকে উপস্থাপন করব। তাহলে এখানে কিন্তু উত্তরটা শুধুমাত্র প্রথম স্তবকের ওপরে সীমাবদ্ধ নয়। আমি তোমাদের বলেছিলাম ঠিকই যে আজকের 5টি প্রশ্ন যদিও প্রথম স্তবকের মধ্যেই রয়েছে, তবুও এই অংশটা কিন্তু প্রথম স্তবকের মধ্যে পড়ে না। পুরো কবিতাটাই যে বিষয়বস্তু সেটা কিন্তু ঘাসের ওপরে বসেই কবি অনুভব করছেন। আবার একবার প্রশ্নটা ভালো করে দেখো যে কে ঘাসের ওপরে বসে। তাহলে এখানে কবি নিজেই বসে আছেন, নিজে তার অনুভূতি কবিতার মধ্যে ব্যক্ত করছেন, কি অনুভব করেন। তাহলে কবি এখানে প্রথমে তার অনুভবে জেগেছে মূলত সন্ধ্যার প্রকৃতি। সন্ধ্যাকে যেভাবে অনুভব করেছেন
সেটাকে নানাভাবে তিনি এখানে চিত্রিত করেছেন। তারপর ঘাসের উপরে বসেই কবি মানস প্রেক্ষাপটের মধ্যে জেগে উঠেছে বাংলার যে যে ক্ষেত্র নিয়ে বাংলার প্রাণ জেগে ওঠে, অর্থাৎ পথ ঘাট, পুকুর, মুথা ঘাস, ব্যথিত বটফল, চাঁদা সরপুটিদের ক্রীড়া, এই সমস্ত কিছু নিয়ে যে বাংলার প্রাণ একত্রিতভাবে জেগে ওঠে, এটাই কবির মানস প্রেক্ষাপটে জেগে উঠেছে, বা এটা কবি মনে মনে অনুভব করেছেন। আর কবির অনুভূতিতে এটাও জেগেছে যে শুধুমাত্র কেশবতী কন্যার যে সৌন্দর্য, তার এলাইতো কেশপাশের মতো শান্ত অনুগত নীল সন্ধ্যা যেভাবে বাংলার পরিবেশ প্রকৃতিতে বিস্তার লাভ করেছে, যেভাবে বাংলার নানান উপকরণের মধ্যে, নানান দিকের মধ্যে বাংলার প্রাণ নিহিত রয়েছে, এটা পৃথিবীর আর কোথাও যে কোনোভাবে রয়েছে বলে কবি মনে করেন না। অর্থাৎ কবির এই বাংলা সৌন্দর্যের প্রতি এতটাই প্রগাঢ়তা, এতটাই তার হৃদয়ের সম্পর্ক যে এই সৌন্দর্যটাই তার কাছে শ্রেষ্ঠ বা সর্বশ্রেষ্ঠ বলে পরিগণিত হয়েছে। দেখো আজকে 3 নম্বর প্রশ্নে কি দেওয়া হয়েছে। গঙ্গাসাগরের ঢেউয়ে ডুবে গেছে, গঙ্গাসাগরের ঢেউয়ে কি নিমজ্জিত হয়েছে? আমরা দেখব গঙ্গাসাগর, এটা একটা ছোট্ট 3 নম্বরের প্রশ্ন, মানে ওই সন্ধ্যার প্রকৃতির বর্ণনার মাঝখানে এর উত্তরটা ছিল। আলাদা আলাদা করেও কিন্তু এইভাবে লাইন ধরে আমরা প্রশ্নের উত্তর তৈরি করব। তা এখানে পশ্চিম দিগন্তের আকাশ কবি যেন মনে করেছেন যে পরিপক্ক কামরাঙার মতো রঙিন বা লাল বর্ণ ধারণ করেছে। আবার মনে হচ্ছে সেই রক্তিম আকাশ মৃত মনিয়া পাখি যেমন নিহত হলে আকাশ থেকে ধীরে ধীরে ভূপতিত হয়, ঠিক সেরকমভাবে যেন পশ্চিম দিগন্তের রক্তিম আকাশ মৃত মনিয়া পাখির মতো গঙ্গাসাগরের ঢেউয়ে নিমজ্জিত হচ্ছে। এখানে গঙ্গাসাগরের ঢেউয়ে সেই পশ্চিমের রক্তিম আকাশের নিমজ্জিত হওয়ার কথায় বা প্রসঙ্গই কবি কবিতায় উপস্থাপন করেছেন। তাহলে এভাবে আমরা 3 নম্বরের ছোট্ট একটা প্রশ্ন উত্তর তুলে ধরবো। সেখানে তোমাদের একটা প্রাসঙ্গিক বা এর সঙ্গে আরও একটা হয়তো 1 নম্বরের প্রশ্ন যোগ করে এটাকে 2 যুক্ত 1 করেও দিতে পারে। তাহলে আজকে আমরা মূলত দেখলাম 1 নম্বর, 4 নম্বর আর 5 নম্বর প্রশ্নের উত্তর পুরোপুরি একই, এবং 2 নম্বর প্রশ্নের উত্তরটা 3 নম্বর থাকলে অতি সংক্ষেপে পুরো কবিতার বিষয়বস্তুটাকে তুলে ধরতে হবে, আর 5 নম্বর থাকলে তোমরা সেখানে পুরো কবিতার বিষয়বস্তু মানে সন্ধ্যার বর্ণনা আর দ্বিতীয় স্তবকে যে বাংলার পরিবেশ প্রকৃতির যে দিকগুলির মধ্যে বাংলার প্রাণ নিহিত রয়েছে বলে কবি মনে করেছেন দ্বিতীয় স্তবকে, সেই অংশটা সংক্ষেপে তুলে ধরতে হবে। পুরো কবিতার বিষয়বস্তুকে যদি তোমরা লাইন ধরে তুলে ধরো বা লিখতে যাও, তাহলে সেটা কিন্তু 5 নম্বরের উত্তর হলেও সেটা অতিরিক্ত বড় হয়ে যাবে। তোমাদের উত্তর কিন্তু খুব সুন্দরভাবে লিখতে হবে, যে বিষয়টা তোমরা পুরোটাই উপস্থাপন করবে কিন্তু অতিরিক্ত ভাষায় ব্যক্ত করবে না। তোমাদের লেখার পরিসীমা যেন ঠিক থাকে। কোনো একটা বিষয়কে তুলে ধরতে গিয়ে অপ্রাসঙ্গিক 2-3টে লাইন সেখানে কোনোভাবেই ব্যবহার করবে না। 3 নম্বরের প্রশ্নে মোটামুটি 5টা থেকে 6টা লাইনের মধ্যে তোমাদের বাক্যের মধ্যে তোমাদের উত্তরটা, লাইন বলতে আমি বাক্যই বোঝাচ্ছি, বাক্যের মধ্যে তোমাদের উত্তরটা উপস্থাপন করতে হবে। আর 5 নম্বর প্রশ্ন মানে তোমাদের মাথায় রাখতে হবে যে এখানে আমি 10 থেকে 12টা বাক্য লিখব। তা প্রথম স্তবকের ক্ষেত্রে আমরা জোর বেশি হলে ব্যবহার করতে পারি 5টা বাক্য, আর দ্বিতীয় স্তবকের ক্ষেত্রে 4টে বাক্য, আর বাদ বাকি কবিতা কোথা থেকে উত্তরটা লিখছো তোমরা, উপস্থাপনা বা প্রাসঙ্গিকতা, প্রথমে 2-3টে বাক্য লিখলে উত্তরটা তোমরা সুন্দর 12টা বাক্যে, 10 থেকে 12টা বাক্যে লিখতে পারবে। তা আজকে তোমরা মূলত এই 5টি প্রশ্নের উত্তর তৈরি করো, এরপরে আরও কিছু ছোট প্রশ্ন তোমাদের এই কবিতার উপর থেকে আলোচনা করব।